টায়ারের পাংচার ঠিক করে, একজন রাজমিস্ত্রি কাজ করে, একজন কাঠ মিস্ত্রি কাজ করে, একজন চাষি কাজ করে, তবে তার কাছে পয়সা আসে। পয়সা কোনো অভিষেকের না, পয়সা কোনো মোদির না, পয়সা কোনো মমতার না। ওরা কোনো কল কারখানায় কাজ করে না। আপনি মা হয়ে সবসময় বলেন আমার ছেলের যদি একটা চাকরি হতো, একটা কাজ হতো, তাহলে টাকা রোজগার করতো। তাহলে যারা কাজ করে তার কাছে টাকা আসে কোত্থেকে? তো মুকুল রায়ের খাস লোক ছিল, তারপর এখন হয়েছিল তৃণমূলের নেতাদের খাস লোক, তৃণমূলের নেতা। তাহলে এখন যারা তৃণমূলে গিয়েছিল যান বাঁচাতে, তাদেরকে বলবো যদি যান বাঁচাতে চাও তাহলে তৃণমূলের ঝান্ডা ছেড়ে ফেলো, তা না হলে তোমারও যান থাকবে না। আর মমতা আগে কি বলতো, এত দাম খাবো কি, এখন আর বলে না। যখন দাম বেড়েছে এখন আর বলে না, এখন বলে এত টাকা রাখবো কোথায়। ভাইপোকে দিয়ে বিদেশি ব্যাংকে, বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করা হচ্ছে। সেই টাকা কোত্থেকে আসছে? কারখানায় কাজ করছে, ফসল ফলাচ্ছে, ব্যবসাপাতি করছে। ওই যে শিক্ষক নিয়োগের দুর্নীতি, পার্থ চ্যাটার্জির খাটের তলায় দেখেছেন টাকার পাহাড়, তার বান্ধবীর খাটের তলায় ফ্ল্যাটে দেখেছেন টাকার পাহাড়। ওই যে রেশন কেলেঙ্কারি, খাদ্যমন্ত্রী জেলে। এখন এই যে মেয়েরা মারা যাচ্ছে, পুষ্টি মারা গেল মিদনাপুর মেডিকেল কলেজে, নকল স্যালাইন, ভেজাল ওষুধ, কে মারা যাচ্ছে? গরিব মানুষের ঘরের মহিলারা। নামে বলছে আমি এসব সুপার স্পেশালিটি হাসপাতাল করেছি, হাসপাতালগুলোতে বড় বড় গেট বানিয়েছি। আর চিকিৎসা, সেখানে যে ব্যান্ডেজ, গজ, ওষুধ, সরঞ্জাম, সবাতে কাটমানি। তাহলে তৃণমূলের কাছে টাকা আসছে কাটমানি। এখানে অনেকে আছে বলে আর সেলিম ভাই কি করব, টাকা তো বিজেপি আর তৃণমূলের কাছে, চল ওইদিকে লাইন লাগাই। আবার ওই যে বললো আমাদের এখানে মিথ্যা মামলা, জেল, জরিমানা, শাস্তি করেছিল না তৃণমূল এসে, সন্ত্রাস। বললো কি করতে হবে? আমাকে অনেকে বলেছে এই মালদা জেলায়, তখন তো অনেক বেশি আসতাম। বলে কি রে, কেন গেলি? বলে কি করব, মাথা তো বাঁচাতে হবে। কালিয়াচকে দেখেছেন ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, প্রাক্তন প্রধান, ওইদিকে ঝলঝলিতে বাবলা সরকার, তাই তো মুকুল রায়ের খাস লোক ছিল। তারপর এখন হয়েছিল তৃণমূলের নেতাদের খাস লোক, তৃণমূলের নেতা। তাহলে এখন যারা তৃণমূলে গিয়েছিল যান বাঁচাতে, তাদেরকে বলবো যদি যান বাঁচাতে চাও তাহলে তৃণমূলের ঝান্ডা ছেড়ে ফেলো, তা না হলে তোমারও যান থাকবে না। প্রতিদিন খুন হচ্ছে। কাল রাত্রে মাঝরাতে খবর পেলাম দিনহাটায় বেটা বাড়িতে দুজনের লাশ পড়ে আছে, খুন হয়েছে। কোন বেটা বাড়ি? যেখানে তৃণমূলের নেতা গরু পাচার করত, লুট করত, তোলাবাজি করত, পরে চলে গেল বিজেপিতে। আর বিজেপিতে গিয়ে অমিত শাহের জুনিয়র মন্ত্রী হয়েছিল। আর গত 10 বছর ধরে লোকে বলছে কি তৃণমূল আর বিজেপির মধ্যে মারামারি হচ্ছে। তৃণমূল বিজেপির মধ্যে মারামারি হচ্ছে না, ভাগাভাগি নিয়ে মারামারি হচ্ছে। গরু পাচারের টাকা, তোলাবাজির টাকা, 100 দিনের কাজের টাকা, রেশনের দুর্নীতির টাকা, ঘরের টাকা, আবাস যোজনার টাকা। আর এখন মারা যাচ্ছে। এখানে তো বলবেন তৃণমূল মারা যাচ্ছে, আর না হলে বলবে বিজেপি আর তৃণমূলে ঝামেলা হচ্ছে। আর তারও পরে বলবে হিন্দু মুসলমানকে মারছে, মুসলমান হিন্দুকে মারছে, আদিবাসী অনাদিবাসীকে মারছে, অনাদিবাসী আদিবাসীকে মারছে। তাহলে কি হলো, গোটা দেশে কি চলছে? এটা নতুন না। লুটের রাজত্ব হলে প্রথমে আপনার শ্রমের টাকা চুরি করে, হাড় ভাঙা খাটুনির টাকা। ওই যে বলছিল স্কিম ওয়ার্কার, মিড ডে মিল, আইসিডিএস, পিএইচতে কাজ করছে মাস্টার হলে। যে কোনো সরকারি অফিসে চলে যান, পার্মানেন্ট চাকরি নেই। থানায় চলে যান, কটা পার্মানেন্ট পুলিশ আছে আর কটা সিভিক ভলেন্টিয়ার আছে। তার মানে সরকার কি করছে? অত টাকা মাইনে দিয়ে
দেব না, কম টাকায় কাজ করাবো। এটাই তো কন্ট্রাক্ট মানে, তো এটাই ঠিকা মানে, তো এটাই। আর যে ঠিকা পাঁচটা নেবে সে ঠিকার জন্য কিছুটা কাটমানি দেবে, এখান থেকে কাটমানি শুরু, তারপরে টেন্ডার। এখন বামফ্রন্টের আমলে ব্রিজ তৈরি হয়েছিল, আর এখন কি হচ্ছে দেখবেন, যে কোনো রাস্তায় যান ব্রিজের বোর্ড লাগিয়ে রেখে দিয়েছে এটা দুর্বল সেতু, এখানে ভারী গাড়ি যাবে না। আরে সরকার মজবুত হলো আর ব্রিজটা দুর্বল হয়ে গেল, এই বাড়ি পড়ে গেল না শতরূপের। ও ভালো জানে কলকাতায় জলা বুঝিয়ে বাড়ি হচ্ছে, পুকুর নদী, নদী থেকে বালি চুরি হচ্ছে, পাথর চুরি হচ্ছে, একটা লুটের রাজত্ব। তাহলে শ্রমের চুরি করতে গিয়ে, শ্রমের দাম চুরি করতে গিয়ে পরে প্রকৃতির মাল চুরি করে, ওটা মনে করে বাপের টাকা, বাপের মাল। তাহলে আমাদের পাহাড়, নদী, নালা, পর্বত, টিলা, আমাদের ঝর্ণা, আমাদের বাঁধের জমি, আমাদের নদীর পাড়, এই সব লুট হচ্ছে। আর সেই লুটের টাকা দেখিয়ে বলছে কত বৈভব। ওই যে জনজোয়ার করেছিল না, তাঁবু খাটিয়ে, এয়ার কন্ডিশন বাস লাগিয়ে, হেলিকপ্টার নিয়ে, প্লেন নিয়ে ভোটের সময় ঘোরাঘুরি করে না। আর যখন আমরা বলি এই হেলিকপ্টার নিয়ে ঘুরছে, গত বিধানসভা ভোটের আগে মমতা বলল তোমাদেরও হবে, ওই যে মিনি বাসের পেছনে লেখা থাকে না, হ্যাঁ, দেখলে কি বলে, হ্যাঁ, হিংসা করো না তোমারও হবে। বললো মালদা থেকে হেলিকপ্টার সার্ভিস চালু করে দিয়েছি, করে দিয়েছিল না? কুচবিহার থেকে হেলিকপ্টার সার্ভিস চালু করে দিয়েছি, কোথায় গেল? যে ভোট হয়ে গেল, ওই যে চিট ফান্ডের সময় মমতা বলেছিল যা গেছে তা গেছে, এই যে সন্দেশখালীতে এখন গিয়ে বলছে যা হয়েছে ভুলে যান। তাহলে ভোটের সময় যে সব বলে এই শিলান্যাস করলাম, রেলমন্ত্রীর সময় থেকে বলছিল এই কারখানা করব, এই রেল লাইন করব, আর ভোটের পরে বলে যা গেছে তা গেছে, এসব ভুলে যান। সিপিআইএম এত তাড়াতাড়ি ভুলতে দিতে পারে না। লাল ঝান্ডা বলবে আমার শ্রমের দাম কোথায়, আমার ঘামের দাম কোথায়, আমার ঘরের ছেলে বেকার কেন, তার কাজ কোথায়, আমার ঘরের টাকা কোথায় গেল। যার বাড়ি আছে 3 তলা 4 তলা সে ঘরের টাকা পাচ্ছে, আর যার মাথা গোজার ঠাঁই নেই সে কেন ঘরের টাকা পাবে না? 100 দিনের কাজ, যার কার্ড হওয়ার কথা কার্ড নেই, যার কার্ড আছে তার কাজ নেই, যে কাজ করলো তার টাকা নেই, আর দেখা যাবে অন্য কোন প্রধান, উপপ্রধান, ব্লকের নেতা, তার খাতায় টাকা ঢুকে গেছে। এটাই তো দুর্নীতি। ওই যে আর্জি করে ডাক্তার মেয়েটি, তার প্রাণ গেল, কেন আমরা সবাই মিলে বললাম বিচার চাই? কারণ এই অন্যায় হচ্ছে, প্রত্যেকটা এলাকায় হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে। আর অন্যায়ের বিরুদ্ধে যাতে মানুষ প্রতিবাদ না করে, এই জন্য থ্রেট কালচার, এই জন্য ভয়, এই জন্য মমতা বলেছিলেন মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখো, কেউ কোনো কথা বলবে না। আরে কথা তো বলতে হবে। বললো লাল ঝান্ডা থাকলে কথা বলবে, না रहेगा बांस না বাজেগি বাঁশরি, সুতরাং লাল ঝান্ডাকে নিকেশ করে দাও। 80,000 মামলা করেছে, মিথ্যা মামলা, হাজার হাজার আমাদের কমরেডদেরকে জেল দিয়েছে, জরিমানা করেছে, কাজের জায়গা থেকে উৎখাত করেছে, আর ভেবেছে লাল ঝান্ডাকে শেষ করে দেবো। লাল ঝান্ডা এত সহজে শেষ হয় না। এই লাল ঝান্ডার রং লাল, কারণ আমরা তেভাগায় লড়েছি, যোদ্ধার জমিদারের বিরুদ্ধে লড়াই হয়েছে জমির জন্য। ওই যে সাধু টুডু বলছিল লাঙল যার জমি তার, এই মাটিতে লাল ঝান্ডা পুঁতে তবে মানুষ নিজের পায়ের তলায় মাটি খুঁজে পেয়েছে। আর একবার যখন পায়ের তলায় মাটি খুঁজে পায়, মাথা তুলে দাঁড়াতে চায়, তখনই আমরা বললাম স্কুল, কলেজ, মাদ্রাসা তৈরি হবে। এই সাধু যেত যখন এমএলএ ছিল কলকাতায়, আমার গ্রামে, ওই গ্রামে বিদ্যুৎ নেই, এই জুনিয়রটাকে হাই করতে হবে, ওই স্কুলটাকে হায়ার সেকেন্ডারি করতে হবে। তখন ছিল রাজনীতি মানে তাই, এখানে কালভার্ট করতে হবে, ওখানে ব্রিজ করতে হবে, ওখানে কারখানা করতে হবে। আর এখন রাজনীতি মানে ধর্ষণ হয়েছে, ধর্ষিতার বিচার চাই। আমরা কি এটা চেয়েছিলাম? প্রতিদিন খুন হয়েছে। মমতা ব্যানার্জি কি বলছেন? তৃণমূলকে খুন করেছে। আগে বলতেন ওই সিপিএম করেছে, যে কোনো ঘটনা হলে, এখন বলছেন পুলিশ করেছে। আমি ওই পুলিশ অফিসারদেরও বলি, বেশি দালালি করলে এই অবস্থা হয়।
ভোটের সময়, ভোট লুটের সময় কে তৃণমূল আর কে বিজেপি বলে যাবে না। আজকে তৃণমূলের হাতে শুধু তৃণমূল খুন হচ্ছে না, 5 জন পুলিশ তৃণমূলের হাতে খুন হয়েছে, কোনো বিচার হয়নি। পুলিশ যদি মানুষকে খুন করে আমরা বলবো বিচার চাই, আর তৃণমূল যদি পুলিশকে খুন করে তাহলে আমরা বলবো বিচার চাই। এইটাই হচ্ছে সাধারণ রাজনীতি, নীতির কথা, ন্যায় অন্যায়ের কথা। মাঝখানে বিজেপি ঢুকে কি বললো না ন্যায় অন্যায়ের ব্যাপার নেই, ধর্ম দেখে বলতে হবে। যদি পকেট মারে দেখতে হবে ও হিন্দু না মুসলমান, যদি খুন করে দেখতে হবে হিন্দু না মুসলমান, যদি ধর্ষণ করে দেখতে হবে ও হিন্দু না মুসলমান। হাতরাসে হলো না, দলিত মেয়েকে খুন করলো, ধর্ষণ করলো, মা কান্নাকাটি করছে, আমাকে একবার আমার মেয়ের লাশের মুখ দেখতে দাও। পুলিশ তাকে সরিয়ে দিল ঠেলে দিয়ে, আর পেট্রোল ঢেলে মেয়েটাকে জ্বালিয়ে দিল। মমতা ব্যানার্জি কি করছেন? তৃণমূল বিজেপি বিরোধিতা করবে, ওখানে যখন হাতরাস হলো এখানে হাঁসখালি হলো। তপশিলি জাতির মেয়ে ধর্ষণ করলো, গণধর্ষণ করলো, পোস্টমর্টম করলো না, চিকিৎসা করলো না, বাসে বেঁধে হরিবোল করে নিয়ে গিয়ে জ্যান্ত পুড়িয়ে দিল। আর মমতা বললেন 5 দিন দেরি কেন হলো এফআইআর করার? আর এফআইআর করার দেরি হলো কারণ পুলিশ আর তৃণমূল মিলে ওর বাপকে বলল, দেখো একটা এফআইআর আমরা করে রেখেছি, তুমি যদি কাউকে বলেছো, বিরোধীদের বলেছো, মিডিয়াকে বলেছো, সিপিএম কে বলেছো, তাহলে তোমার মেয়েকে তুমি ধর্ষণ করেছো, এই কেস আমরা রুজু করে দেবো। এবার বাপ যায় কোথায়? একদিকে মেয়ে মারা গেছে আর বাপকে বলছে তোমাকে ধর্ষণের দায় তোমাকে ধরা হবে। আর মমতা বলছেন পুলিশ মন্ত্রী 5 দিন ধরে চুপ করেছিল কেন? এটাই অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে যদি লড়তে হয়, সেটা ধর্মের নামে, জাতপাতের নামে হয় না। সে আদিবাসী মেয়ে হোক, সে মুসলমান মেয়ে হোক আসিফা জম্মুর, সে দলিত মেয়ে হোক উন্নাওয়ের, হাতরাসের, সে হিন্দু মহিলা হোক, বর্ণ, আসলে তো অন্যায়ের বিরুদ্ধে বলতে হবে। ধর্ম খারাপ না, কেউ ধর্মকে বর্ম করে যা অন্যায় করে তারা বোঝায়, দেখো আমি যদি বলি তুমি অন্যায় করছো, বলে দেখো আমার ধর্মকে অপমান করছে। আরে ধর্মকে শিখিয়েছে খুন করতে? সন্ত্রাসবাদীরা যখন খুনোখুনি করে এরকম ধর্মের একটা আবরণ নিয়ে নেয়, ধর্ম তাকে শেখায়নি খুন করতে। সাম্প্রদায়িক দাঙ্গা যখন হয় এইভাবে ধর্মের আড়ালে দোকান লুট হয়, আগুন জ্বলে, মানুষ খুন হয়, কিন্তু ধর্মের আড়াল থাকে। আজকে দাঁড়িয়ে শুধু সন্ত্রাসবাদ না, শুধু সাম্প্রদায়িকতা না, শুধু দাঙ্গা হাঙ্গামা না, যখন আমার সম্পদ লুট হচ্ছে, আমার গাছ কেটে লাশ করে দিচ্ছে, এখানে আসছিলাম দুপাশে গাছ কেটে দিচ্ছে না, জঙ্গল সাফ করে দিচ্ছে না, কিন্তু আপনি কিছু বলতে পারবেন না। এটাই পুঁজিবাদ। লুট করতে করতে কোনো সীমানা থাকে না। আর প্রকৃতিকে যখন লুট করে, আমেরিকা সবচেয়ে এগিয়ে থাকা পুঁজিবাদী দেশ, ক্যালিফোর্নিয়ার জঙ্গলে যখন আগুন লেগেছে, লস এঞ্জেলস পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। পুঁজিবাদ বোমা বানাতে পারে, মানুষকে ধ্বংস করতে পারে, প্যালেস্টাইনের ওপরে ইসরায়েলকে দিয়ে গণহত্যা করতে পারে, শিশু হত্যা করতে পারে, কিন্তু একটা জঙ্গলের আগুন নেভাতে পারে না, আরো বরঞ্চ দাবানলের মতো আগুন ছড়িয়ে যায়। আর এই জন্যই শতরূপার কথা বললো, তাহলে আসলে শাসন প্রশাসনকে তো মানবিক রূপ নিতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে। বলে না না, আমি তো তোমাকে দিলাম 500 টাকা দিচ্ছি, 1000 টাকা দিচ্ছি, আমাকে ভোট দাও। ও অনেক ভালো করে বুঝিয়ে বলল। গোটা দেশে আমি যখন যুব আন্দোলনের কর্মী গোটা দেশে ঘুরতাম, আমাদের যুব কর্মীদের একটা স্লোগান শেখাতাম, पैसा हमारा आपका नहीं किसी का बाप का। বলেছিলাম না যে আসলে আমরা রোজগার করি, গরিব মানুষ, মেহনতি মানুষ, একজন সাইকেল সারাই করে, একজন টায়ারের পাংচার ঠিক করে, একজন রাজমিস্ত্রি কাজ করে, একজন কাঠ মিস্ত্রি কাজ করে, একজন চাষি কাজ করে, তবে তার কাছে পয়সা আসে। পয়সা কোনো অভিষেকের না, পয়সা কোনো মোদির না, পয়সা কোনো মমতার না, ওরা কোনো কল কারখানায় কাজ করে না। আপনি মা হয়ে সবসময় বলেন আমার ছেলের যদি একটা চাকরি হতো, একটা কাজ হতো, তাহলে টাকা রোজগার করতো। তাহলে যারা কাজ করে তার কাছে টাকা আসে কোত্থেকে? पैसा हमारा आपका
नहीं किसी का बाप का। আর ওরা দেখায় যে না এটা বাপের টাকা আছে। আসলে ওই যে জিএসটি দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, অনেক বেশি জিনিসের দাম বাড়ছে, অনেক বেশি ট্যাক্স দিতে হচ্ছে, পার্সেন্ট মানে তাই জিনিসের যদি 1 টাকা দাম হয় তাহলে 18 পয়সা ট্যাক্স দেবেন, আর যদি 2 টাকা হয় তাহলে 36 পয়সা দেবেন। তাহলে জিনিসের দাম বাড়ালে মোদি মমতার লাভ হচ্ছে, আপনার ক্ষতি হচ্ছে। এইখানে সরকারের সঙ্গে আপনার বিরোধিতা। আর আমরা যখন বিরোধিতা করব বলে বিরোধী শূন্য করে দাও। পুরসভায়, পঞ্চায়েতে, কোঅপারেটিভে, স্কুলে, কলেজে, মাদ্রাসায়, বিশ্ববিদ্যালয়ে কোনো বিরোধী থাকবে না। আর বিরোধী না থাকলে কি হয় দেখেছেন? কারা বলে বিরোধী থাকবে না? যারা গণতন্ত্রকে শেষ করতে চাইছে। আজকে দাঁড়িয়ে আমরা গণতন্ত্র পেয়েছি আমাদের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে। মোহন ভাগবত বলছেন স্বাধীনতা তো হয়েছে রাম মন্দির তৈরি করার মধ্য দিয়ে। এই যে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন হবে, তাহলে মোহন ভাগবত নেতাজিকে অপমান করছেন না, নেতাজিকে অস্বীকার করছেন না। 30 জানুয়ারি গান্ধীজি খুন হয়েছিল আরএসএস এর হাতে, নাথুরাম গোডসের হাতে। তাহলে গান্ধীজি লড়াই করেছিল, আমার সঙ্গে অনেক বিরোধ। স্বাধীনতা আন্দোলন অহিংস পথে হয়েছে, সহিংস পথে হয়েছে, কিন্তু স্বাধীনতা লড়াই তো করেছে জাতীয় কংগ্রেসের নামে। গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন তো হয়েছে, খিলাফত আন্দোলন তো হয়েছে, ভগৎ সিং তো লড়েছেন, ক্ষুদিরাম তো লড়েছে, বিনয় বাদল দীনেশ তো লড়েছে। আজকে আরএসএস যেহেতু স্বাধীনতা আন্দোলনে ছিল না, ওরা মনে করে ওটা কোনো আন্দোলনই নয়, ওর জন্য ওটাতে ইংরেজ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেনি। আর এখন বলছে রাম মন্দিরটাই হচ্ছে স্বাধীনতা আন্দোলন। তারা আমাদের ইংরেজরা গেল, দেশ স্বাধীন হলো, সংবিধান তৈরি হলো, কোনটাই ওরা মানে না। ওরা মানে মনুস্মৃতি, যেখানে দাঁড়িয়ে মহিলা অধিকার থাকবে না। মুসলমান তখন দূর ছাড়, তখন মুসলমানের কোনো প্রশ্ন ছিল না। তাহলে তপশিলি জাতি, আদিবাসী, দলিত, তাদের কোনো অধিকার থাকবে না। আর সংবিধানে অধিকার দিয়েছে। আর এই জন্যই আম্বেদকরকে গাল দিতে হচ্ছে, অমিত শাহকে বসে পার্লামেন্টে প্রতিদিন গাল দিতে হচ্ছে। কারণ যদি আম্বেদকর না থাকতো, যদি সংবিধান না হতো, তাহলে সব মানুষের সমান অধিকার হতো না। তার আগে যেমন যোদ্ধার জমিদারি ছিল, যেমন চিরস্থায়ী বন্দোবস্ত ছিল, সেগুলো চলতে থাকবে। ওরা ইতিহাসের চাকাকে ওইদিকে ঘোরাচ্ছে। আর গণতন্ত্র যদি না থাকে, ধর্মনিরপেক্ষতাও থাকবে না। সেই গণতন্ত্রকে হত্যা করার জন্য ওরা ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে। আর এই জন্য ওরা মনে করে সংখ্যালঘুদের কোনো অধিকার থাকবে না। এই জন্যই আফরাজুলকে, এই মালদার ছেলেকে রাজস্থানে পুড়িয়ে মেরেছিল। মাইগ্রেন্ট লেবার, পরিযায়ী শ্রমিক, এখানে কাজ পায় না, গেছে অন্য রাজ্যে কাজ করতে। কে কি খায়, কে কি পড়ে, কোন ভাষায় কথা বলে, বাংলা ভাষায় কথা বললে বলবে বাংলাদেশি, এখন বলছে বাংলাদেশি না রোহিঙ্গিয়া। তাহলে মানুষের অধিকারটাকে ওরা মানে না। সিপিআইএম এর প্রথম কথা হচ্ছে মানুষকে মানুষ বলে রাখুন, মানুষকে মানুষ বলে ভাবুন, তার জাত পাত, ধর্ম, বর্ণ, পোশাক, খাদ্য দিয়ে নয়। আর এটা হলে আমাদের মতো দেশ, যেখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এ দেশ ঐক্যবদ্ধ থাকবে না। আমাদের দেশ যদি গণতান্ত্রিক না হয়, আমাদের দেশ যদি যুক্তরাষ্ট্র কাঠামো না থাকে, আমাদের যদি ধর্মনিরপেক্ষতা না থাকে, তাহলে ভারত বলে এখানে নাগাল্যান্ড, মণিপুর, কাশ্মীর, কেরালা একসঙ্গে থাকবে কি করে? এই সংবিধান সেটাকে বেঁধে রেখেছে। আর তাহলে দেখুন বাংলাদেশে কি হচ্ছে। সংবিধান বলে কিছু নেই, জোর জার মুলুক তার। হাসিনার সরকার চলে গেল, কোন ভোট এলো, ইনুস সরকার তৈরি করে দিল। কারা করলো, কোত্থেকে এলো? আর যদি গণতন্ত্র না থাকে, সংবিধান না থাকে, তাহলে সংখ্যালঘুদের অধিকারও থাকে না। তাহলে আজকে বাংলাদেশ জুড়ে, বিশেষত চট্টগ্রামে, ময়মনসিংহে জেলায় হিন্দু মন্দির, হিন্দু মানুষ, বৌদ্ধ মানুষ, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি মুসলমানদের মধ্যে যারা মাজারপন্থী, তাদের উপর আক্রমণ হচ্ছে। যারা বিরোধী আওয়ামী লীগ, তাদের উপর আক্রমণ হচ্ছে। কেন হচ্ছে? কেন আজকে ওখানে ধর্মনিরপেক্ষতা চিন্তিত ঝামেলার মধ্যে আছে? কারণ গণতন্ত্র শেষ হয়েছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশের মতো দেশ যদি গণতন্ত্র না থাকে, ধর্মনিরপেক্ষতা থাকবে না। যদি ধর্মনিরপেক্ষতা না থাকে, তাহলে গণতন্ত্র থাকবে না। তাহলে ওখানে জামাতপন্থী, মৌলবাদী, পাকিস্তানপন্থী আজকে যা করছে, ভারত বিদ্বেষ, সংখ্যালঘু বিদ্বেষ করছে তো। তাহলে ওখানে যারা ভারত বিদ্বেষ করছে, এখানে যারা বাংলাদেশ বিদ্বেষ করছে, তাদের মধ্যে তফাৎ কি? ওখানে মুসলমান বেশি বলে
মুসলমান বহুলবাদের নামে ইসলাম খাতরে মে হ্যায় বলে চিৎকার করছে, এখানে হিন্দু বেশি বলে, এখানে হিন্দু খাতরে মে হ্যায় বেশি বলে এখানে বাংলাদেশ বিদ্বেষ করছে। বাংলাদেশের সাধারণ মানুষ আর ভারতের সাধারণ মানুষ তারা তো লড়তে চায় না। ভারতের সরকার, বাংলাদেশের সরকারও যুদ্ধ চায় না, কিন্তু টেলিভিশন চ্যানেলে এক একটা অ্যাঙ্কর মনে হচ্ছে এক একটা মেজর জেনারেল। আগে কি হতো, ভারত পাকিস্তান, মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হবে, রোজ মিয়া মুশাররফ পাকিস্তান চিৎকার হতো না? আর একটা করে ভাড়াটে বিদায়ী আসল কি নকল জানি না মিলিটারি অফিসার গোপ পাকিয়ে বসতো টেলিভিশন চ্যানেলে, আর সামনে এইসব আগুন লাগিয়ে টেলিভিশন চ্যানেলে এই ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে বলতো না? আমরা দেখিনি 2019-এর ভোটে ওই বালাকোট, ওই পুলওয়ামা, তারপরে এমন একটা আবহাওয়া তৈরি করা হলো ভোটের সময় লোকে বোতাম টিপে ভোট দেবে সিপিএম কে, বিজেপি কে, কংগ্রেস কে না। ওটা যে ইভিএম মেশিন সেটাও ভুলে গেল। মিডিয়া এমন বিষ ছড়ালো মাথার মধ্যে, মনে করলো ওটার মধ্যে নিউক্লিয়ার বোমা ছোড়ার যন্ত্র আছে, একটা করে বোতাম টিপবো আর লাহোরে করাচিতে গিয়ে বোমা পড়বে। এইভাবেই আমাদের মগজকে দখল করে। তারপরে ভোট হয়ে গেল, কোথায় ভারত পাকিস্তানের যুদ্ধ হলো? এখন যারা বলছে বাংলাদেশে ঢুকে গিয়ে দখল করব, গত 30 বছর ধরে বিজেপি, বাজপেয়ী, আদবানি থেকে মোদী, অমিত শাহ, যোগী পর্যন্ত কি বলেছে? কাশ্মীরের যে অংশ পাকিস্তানের দখলে আছে, পাক অকুপাইড কাশ্মীর, পাক দখলীকৃত কাশ্মীর, ঘুষকে মারেঙ্গে, এটা বলেনি বিজেপি আরএসএস? এটা বোঝায়নি যখন 370 বাতিল করলো? তখন বলেনি যখন আমাদের দেশের কাশ্মীরের যে অংশ জম্মু কাশ্মীর রাজ্যকে ভেঙে টুকরো করলো, কি বলেছিল? ওইখানকার কাশ্মীরকে গিয়ে দখল করব। আর আদলে করলো কি? আমাদের জম্মু কাশ্মীরটাকে ভেঙে টুকরো করে দিল। এখন আর কেউ ঘুষকে মারেঙ্গে, পাকিস্তান মে ঘুষকে মারেঙ্গে, পাক অধিকৃত কাশ্মীরকে দখল করে নেব বলে না। আসলে যুদ্ধটা মাঠে ময়দানে হচ্ছে না, যুদ্ধটা টেলিভিশন চ্যানেলের মধ্য দিয়ে, টেলিভিশনের স্ক্রিনের মধ্য দিয়ে। যেমন ভিডিও গেমে যুদ্ধ হয় না, বাচ্চারা খেলে ভিডিও গেমে, একে মারছে ওকে মারছে, গোলাগুলি, ওরকম টেলিভিশন চ্যানেলে এখন ওটা ভিডিও গেম হচ্ছে। আর এখন ওটা পাকিস্তান হবে না, কারণ 2026-এ বাংলাদেশ, পশ্চিমবঙ্গের নির্বাচন, গুজরাটের নির্বাচন না, রাজস্থানের নির্বাচন না, তাহলে এখন চট্টগ্রামে যুদ্ধ হবে। তাহলে প্রতিদিন এখন ওখানে ভিডিও গেম হচ্ছে। আর এখন এটা মজা হয়েছে, টেলিভিশন চ্যানেল সবাই তো কস্ট কাটিং, খরচ কমায়, এখন আর ভাড়াটে এক্স মিলিটারি অফিসারকে ডাকে না, এখন টেলিভিশন চ্যানেলই এক একজন অ্যাঙ্কার, সাংবাদিক নিজে মেজর জেনারেল হয়ে গেছে, নিজে আর্মি চিফ হয়ে গেছে, নিজের বিমান বাহিনীর প্রধান হয়ে গেছে, আর বোমা বন্দুক পিস্তল চালাচ্ছে। এটা যুদ্ধ একতরফা হয় না। এই যে তালি মারলেন না, তালির জন্য 2 হাতে তালি লাগে। তাহলে শুধুমাত্র ওখানে ভারত বিদ্বেষী, জামাতপন্থী, পাকিস্তানপন্থী, মুসলমান ইসলামকে খাতরে মে হ্যায় বলে তারা চিৎকার করবে, তাহলে তো যুদ্ধ লাগবে না। তাহলে এখানেও হিন্দু খাতরে মে হ্যায়, তাহলে এখানেও বাংলাদেশ বিরোধী, মুসলমান বিরোধী, এখানেও আরএসএস পরিবারকে লাগবে। ওই যে শুভেন্দু চলে গেল না, পেট্রোপোলে চলে গেল, আর মিডিয়ার কি তাগো, আরে বাপরে বাপ, কি হবে? বাংলাদেশে কোনো কাজ যাবে না। মহদীপুরে বলবে, চাংরাবাদায় বলবে, বন্ডাতে বলবে, আরে দেশটা চালাচ্ছে আদানি আম্বানিরা। মোদী শুধু ইলেকট্রাল বন্ড নিয়ে, কর্পোরেট ফান্ড নিয়ে ভোট করেছে, আর আদানি আম্বানিরা ভালো ব্যবসা বোঝে, শুভেন্দু কাটমানি বোঝে, ব্যবসা আদানি আম্বানি বোঝে। গোটা বিশ্বের বাণিজ্যের মধ্যে আমাদের ব্যবসা বাদিতে ক্ষতি হচ্ছে, লোকসান হচ্ছে, ঘাটতি হচ্ছে। 1990-91 সালে ব্যালেন্স অফ পেমেন্টের যে অবস্থা ছিল, আমাদের আমদানি বেশি, রপ্তানি কম। একমাত্র বাংলাদেশ এর মতো কয়েকটা দেশ আছে, করে আঙুলে গোনা যায়, 4টি দেশ, যেখানে আমরা রপ্তানি বেশি করি, আমদানি কম করি। আর এটা তো বাস্তবতা। কালকেই কোনো কোনো মিডিয়া বলবে একটা অন্তত, এখন ভারত রিপাবলিক নয়, এখন রিপাবলিক হয়ে গেছে চ্যানেল, এই দেখো ভারত বিরোধী কথা বলছে। আরে এটা তো ব্যবসা বাণিজ্য। ভারত সরকারের হিসেব বলছে আমরা যত মাল বিক্রি করি তার থেকে কম মাল কিনি। এটা ভালো খারাপের ব্যাপার না। বাংলাদেশে খুব কম জিনিস আছে যে আমাদের বেচতে পারে, আমাদের অনেক জিনিস আছে যে আমরা বাংলাদেশকে দিই।
একেবারে পাথর কুচি থেকে আরম্ভ করে বাকি সবকিছু। তাহলে আমাদের লাভ হয়। তাহলে আদানি আম্বানি কি বোকা? ব্যবসা বন্ধ করে দেবে? শুভেন্দুকে একটা ধমক দিয়েছে, চুপ হয়ে গেছে, আর চিৎকার করছে না। তাহলে পেট্রোপোলে গিয়েছিল, তারপর তো মহদীপুরে যাওয়া উচিত ছিল, তারপর তো চ্যাংরাবান্ধা যাওয়ার কথা ছিল, তারপর তো ফুলবাড়িতে যাওয়ার কথা ছিল। কেন করবে? আমরা চাই বাংলাদেশের শান্তি, আমরা চাই বাংলাদেশের স্থায়িত্ব, আমরা চাই বাংলাদেশের হিন্দু মুসলমান নির্বিশেষে যাতে শান্তিতে থাকতে পারে। তার জন্য আমরা চাই গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। জোর গলায় বলি। আর আমরা শুধু বলি না, ওখানে যারা লাল ঝান্ডা ধারী আছে, সে ওয়ার্কার্স পার্টি হতে পারে, সমাজতন্ত্রী হতে পারে, কমিউনিস্ট পার্টি হতে পারে, কোন পার্টি করে না, কিন্তু ধর্মনিরপেক্ষ প্রগতিশীল মানুষ হবে। তাকে এই কথা বলতে হবে, মানুষের মতো বাঁচতে হবে। সবার নিজের মন্দির আর মসজিদের অধিকার আছে। আমি মন্দিরে বা মসজিদে যাই বা না যাই, মন্দির ভাঙা কোনো রাজনীতি হতে পারে না। ধর্মের নামে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ করা কোনো রাজনীতি হতে পারে না। তাহলে কেন করে? রবীন্দ্রনাথ বলে গেছেন, ধর্মের মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। এজন্য আমরা বলছি ধর্ম হোক, কিন্তু ধর্মের মোহ ঠিক নয়। তখন কিছু আর ভালো মন্দ বোঝে না। তাহলে বাংলাদেশে ভালো মন্দ বুঝছে না, কারণ সেখানকার গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ পরিবেশটা নষ্ট হয়েছে। আমরা চাইবো সেখানে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ হোক এবং সেখানকার সংখ্যালঘু মানুষের নিরাপত্তা হোক। আবার ওখানকার যারা বামপন্থীরা আছে তারাও এটাই চাইবে, এটা চাইতে হবে। আর এখানেও যারা বামপন্থীরা আছে তাদের এটা দেখতে হবে, ওখানকার সংখ্যালঘু নিরাপত্তা হোক আর এখানকার সংখ্যালঘু নিরাপত্তা থাকুক। এখানে আদিবাসীর নামে, তপশিলীর নামে, মুসলমানের নামে, মহিলার নামে, দুর্বলের নামে যাতে কোনো আক্রমণ না হয়। কারণ গণতন্ত্র যদি দুর্বল হয় তাহলে আধিপত্যবাদ হয়, যার যেখানে যত শক্তি বেশি। এই জন্য তৃণমূলের গোষ্ঠীকে খুন করছে। কেন করছে? যদি প্রধান মনে করে উপপ্রধান আমার থেকে বেড়ে যাচ্ছে, খুন করে দাও। বলে না ওর মধ্যে কোনো ধর্ম আছে? কিন্তু বিজেপি খুঁজে দেখবে যদি প্রধান আর উপপ্রধানের ধর্ম আলাদা আলাদা হয়, তখন তার মধ্যে ধর্ম খুঁজে বার করবে। লাশের মধ্যে ধর্ম হয় না, মৃত। আজিকরের মেয়েটা ধর্ষিতা হয়েছে, এটা তার পরিচয়। তার কি জাত, কি ধর্ম, কি পোশাক সেটা বড় কথা নয়। এই কথাটা কমিউনিস্ট পার্টি বলে বলে বিজেপি আর তৃণমূল, যারা আমাদের দেশের গণতন্ত্র, আমাদের ধর্মনিরপেক্ষতা, আমাদের স্বাধীনতাকে শেষ করতে চায়, তারা বললো লাল হাঁটাও। লাল হটলো কিন্তু দেশ বাঁচলো না। তাই দেশকে বাঁচাতে হলে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে। সেই উদ্দেশ্যে আমাদের এই সম্মেলন। আমাদের জেলা, রাজ্যের অর্ধেকের বেশি জেলা সম্মেলন হয়ে গিয়েছে। পরশুদিন আমি মেদিনীপুর জেলা সম্মেলন করলাম, আজকে আপনাদের এখানে মালদায় আছি। এরপর আমাদের আরো কয়েকটা সম্মেলন আছে, তারপরে রাজ্য সম্মেলন হবে। একমাত্র কমিউনিস্ট পার্টি যারা একেবারে তলা শাখা থেকে সম্মেলন করে তাদের নেতা কি হবে, নীতি কি হবে সেটা আমরা ঠিক করি। মাদুরাইতে আমাদের পার্টি কংগ্রেস হবে, সেখানে দাঁড়িয়ে আমরা ঠিক করব আমরা কোন পথে চলবো, সবার মতামত নিয়ে, সব মতকে সামিল করে। আর এই জন্য শুধুমাত্র কয়েকজন প্রতিনিধি ওই হলে গিয়ে কনফারেন্স করবেন না। আসল আমাদের মানুষ, সমর্থক দরদি মানুষ, তারাও জানতে চান সিপিআইএম কি করতে চাইছে, কিভাবে এই বদ্ধদশা থেকে আমরা মুক্তি পাবো, কিভাবে আমাদের রাজ্যে এই লুটের রাজত্ব শেষ করব, কিভাবে আমাদের গণতন্ত্রের পরিসরকে আমরা ফিরে পাবো, কিভাবে আমরা সাম্প্রদায়িক শক্তিকে মোকাবিলা করব। আর সে আলোচনা করবেন। তার সঙ্গে মালদা জেলায় নদী ভাঙন হোক, ভূতনিচ্চরে, মানিকচকে হোক, বৈষ্ণবনগরে হোক, তার মধ্যে দাঁড়িয়ে এই লুটতরাজ হোক, 100 দিনের কাজের টাকার ঘরের টাকার লড়াই হোক, দুর্নীতি বিরোধী হোক, আর ওই ভেজাল ওষুধ, ভেজাল স্যালাইন নিয়ে লড়াই হোক, বেকার ছেলে মেয়েদের কাজের অধিকার হোক, বন্ধ হয়ে যাচ্ছে স্কুল কলেজ সেগুলো আবার চালু হোক, নিয়োগ হচ্ছে না যাতে সুষ্ঠু নিয়োগ হয় তার জন্য লড়াই, আদিবাসীদের নিজেদের ভাষা, ধর্ম, সংস্কৃতি সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, তপশিলি জাতি মানুষের মাথা তুলে দাঁড়ানোর লড়াই, সংখ্যালঘুদের নিরাপত্তা, এই সব প্রশ্ন নিয়ে আলোচনা হবে। আর সম্মেলনেই শেষ নয়,
সম্মেলন থেকে নতুন উদ্যোগে নতুন উদ্যমে একটা আন্দোলনমুখী সংগঠন যাতে আমরা গড়ে তুলতে পারি সেই সিদ্ধান্তের দিকে আমরা এগোবো, সেটা আপনারাও চান। এই জন্য দোকানদার, কর্মচারী, সাধারণ মানুষ, এই গ্রামবাসী, কৃষক, তারা দুহাত তুলে সাহায্য করেছেন। কোনো কর্পোরেটের টাকা না, এই সাধারণ সমর্থকদের, দরদীদের, তাদের টাকা নিয়ে আমাদের রাজনীতি, আমাদের সংগঠন, আপনারা যারা সাহায্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই শীতের বিকেলে ঠান্ডা হাওয়া বইছে, তার মধ্যে দাঁড়িয়েও আপনারা তখন আমার সভা শুনলেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ইনকলাব।